ওয়েলকাম ফ্রেন্ডস। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এটা হচ্ছে চ্যাপ্টার 14। তো তার সেকেন্ড পার্টটা, যেটা আমরা পার্ট 1 শিখেছিলাম, এটা হচ্ছে পার্ট 2 সে সম্পর্কে দেখব। তো এখানে যেগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে, আমি ডিটেলস একটু বলে দিই। প্রথমে নমিনেশন সম্পর্কে দেখব, অ্যাসাইনমেন্ট সম্পর্কে দেখব, টাইপস অফ অ্যাসাইনমেন্ট, কত রকমের অ্যাসাইনমেন্ট হয়, এবং নমিনেশন ভার্সেস অ্যাসাইনমেন্ট, নমিনেশন আর অ্যাসাইনমেন্টের পার্থক্যগুলো কি কি সেটা সম্পর্কে দেখব, ডুপ্লিকেট পলিসি সম্পর্কে জানবো এবং অল্টারেশন সম্পর্কে জানবো। এবারে বাংলাগুলো আমি বলে দিয়েছি। নমিনেশনের বাংলা মনোনয়ন, অ্যাসাইনমেন্টের হচ্ছে সত্য নিয়োগ, আর হচ্ছে ডুপ্লিকেট মানে হচ্ছে পলিসি প্রতিলিপি, আর অল্টারেশন মানে পরিবর্তন। তো বাংলাগুলো যারা বাংলায় পরীক্ষা দিচ্ছে তাদের জন্য উপকারে আসতে পারে, তো তারা এগুলো একটু দেখে নেবে। তো নেক্সট আমরা শুরু করি, প্রথমে নমিনেশন দিয়ে শুরু করি। তো নমিনেশনের বাংলা জিনিস হচ্ছে মনোনয়ন। তো আমরা নমিনেশন সম্পর্কে, এই ওয়ার্ড সম্পর্কে সবাই অবগত আছি। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোনো ব্যাপারে আমাদের নমিনেশন একটা করতে হয়, মানে মনোনয়ন একজন করতে হয়। নমিনেশনের কাজ কি? যদি কাস্টমার, তার যদি কিছু হয়ে যায়, তার ডেথের পর যে টাকা সমস্ত সেই সার্ভিসটার বেনিফিটটা সে পাবে, সেটা হচ্ছে নমিনি। যে নমিনি, যাকে নমিনেশন করা হয়, সে হচ্ছে নমিনি। তো সে এই বেনিফিট গুলো পাবে। তো এটা সম্পর্কে একটু দেখে নিই। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নমিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে পলিসি হোল্ডার কাস্টমারের মৃত্যুর পর নমিনি তার সমস্ত বেনিফিট গুলো পায়। তো এখানে নমিনি জিনিসটা কি? নমিনির এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 1938 সালে যে ইন্স্যুরেন্স আইন, সেখানে সেকশন 39 এ নমিনি সম্পর্কে মেনশন আছে। নমিনি নিয়ম কানুন, নমিনি করতে গেলে কি কি লাগবে, সমস্ত রকম এই সেকশনে মেনশন করা আছে। তো এই সেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সেকশন 39 হচ্ছে নমিনি, এটা কিন্তু এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট। তো আমরা দেখবো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সেকশন 38, আর নমিনির ক্ষেত্রে আমরা সেকশন 39 দেখলাম। তারপর আমরা ডেথের ক্ষেত্রেও সেকশন গুলো দেখবো। তো এই সেকশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এই সংক্রান্ত একটা ফর্মুলাও আছে, তো সেই ফর্মুলাটা আমি বলে দেবো এই চ্যাপ্টারের শেষের দিকে, তো যাতে আপনাদের এই সেকশন গুলো মনে থাকার জন্য এই ফর্মুলাটা। তো ফর্মুলাটা হচ্ছে অ্যান্ড, তো এ ফর অ্যাসাইনমেন্ট, এন ফর নমিনি, অ্যান্ড ডি ফর ডেথ। তো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা সেকশন আছে। তো অ্যাসাইনমেন্টের জন্য 38, যেটা আমরা দেখবো, অ্যাসাইনমেন্টটা আমরা এই চ্যাপ্টারেই দেখবো। আমি প্রথমেই বলে দিচ্ছি, ভিডিও শেষে নয়, প্রথমেই বলে দিচ্ছি। নমিনেশনের জন্য 39 সেকশন, মানে সবই ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এর। আর ডেথের জন্য হচ্ছে আমাদের সেকশন 45। তো এই সেকশন গুলো আমরা আমাদের কাজে লাগবে। তো এই অ্যান্ড ফর্মুলাটা আমরা দেখে নেবো। এ ফর অ্যাসাইনমেন্ট, এন ফর নমিনি, আর ডি ফর ডেথ। অ্যাসাইনমেন্টে 38 সেকশন, নমিনির জন্য 39, আর ডেথের জন্য 45। তো এই হচ্ছে আমার বেসিক মানে সেকশন গুলো। এগুলো কিন্তু এক্সামে কিন্তু আসবে এগুলো। তো এগুলো আমাদের একটু দেখে নিতে হবে। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে কোন সেকশনের আন্ডারে হতে পারে। The holder of the policy on their own life may nominate, একজনকে নমিনেট করে, the person or the persons। এখানে পার্সনস কেন বলা হচ্ছে? যে নমিনি কিন্তু একাধিকও হতে পারে, মানে আমি একজনকে নমিনি করব তা নয়, আমি 2 বা ততোধিক নমিনিও করতে পারি। তো সেখানে আমাকে মেনশন করে দিতে হবে পলিসি মানে করার সময়, যে আমি কোন ব্যক্তিকে কত পার্সেন্ট আমার মানে নমিনেশন করতে চাইছি। সাপোজ আমি, ধরুন আমি এ আর বি এই দুটো ব্যক্তির নামে নমিনি করছি। তো আমার কোনো একটা পলিসি আছে, কাস্টমার সি একটা পলিসি করেছে, তার একটা পার্ট হচ্ছে মানে এ কে নমিনি করেছে, আর একটা বি কে নমিনি করেছে। তো হতে পারে তারা কাস্টমারের দুটো মানে সন্তান। তো হতে পারে ধরুন এখানে আমি 50% করলাম, তো তাহলে আমাকে বি কেও 50, যদি বি কে 50% করি, তাহলে এ কেও আমাকে 50% মানে শেয়ারটা দিতে হবে, মানে নমিনেশনের জন্য। যদি মানে ডেথ ক্লেম হলে, তাহলে সেই ক্লেমের 50% বি পাবে এবং 50% এ পাবে। সেম জিনিস আমি এটাকে বাড়াতেও পারি, বা মানে পার্সেন্টেজটাকে অন্যভাবেও চেঞ্জ করতে পারি। এটাকে 40% করতে পারি, বি কে 40% করতে পারি, এ কে 60% করতে পারি। মানে যেভাবে কাস্টমার নিজের পছন্দ মতো এই জিনিসগুলোকে করবে।
কোনো সেই হিসাবে পুরোপুরি কাস্টমার ডিসিশন নেবে যে কাকে কত পার্সেন্ট আমি শেয়ারে ভাগ করব। তো এই হচ্ছে আমাদের নমিনেশনের কনসেপ্ট। যদি 3 জন হয় তো সেখানেও আমি সেইভাবে মেনশন করে দেবো। তো nominee does not have any right to hold or part the claim। তার মানে কি এখানে বলতে চাইছে, তো যতক্ষণ কাস্টমার বেঁচে আছে ততদিন পলিসিটা কিন্তু কাস্টমারের, ঠিক আছে, সেখানে নমিনির কোনো রোল আসবে না। যখন কাস্টমারের অনুপস্থিতি মানে কাস্টমারের ডেথ হবে, কাস্টমারের অ্যাবসেন্সে, তখন নমিনির রোলটা আসবে। তখন নমিনি এই পলিসি তার যে যত পার্সেন্ট শেয়ার আছে এই মানে ক্লেমে, তত পার্সেন্ট শেয়ারই সে মালিক হবে। যদি পুরোটাই থাকে তো পুরোটাই সে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে যতক্ষণ পলিসি কাস্টমার বেঁচে আছে, পলিসি হোল্ডার বেঁচে আছে, ততদিন নমিনির কোনো ভূমিকা নেই। তো এই হচ্ছে নমিনির মেন ব্যাপার। তো লাইফ এসিওর্ড can nominate one or more than one person as nominee, যেটা আমি বললাম, আমি একাধিক নমিনিও করতে পারি। নমিনি ক্যান বি ডান আইদার অ্যাট টাইম অফ দ্য পলিসি ইজ বট অর ল্যাটার। আমি যখন পলিসিটা করছি তখনও আমি নমিনি বানাতে পারি, অথবা পরবর্তীকালেও আমি নমিনি করতে পারি, এবং যে কোনো সময় আমি নমিনি চেঞ্জ করতে পারি, নমিনি অ্যাড করতে পারি, নমিনি কারো ক্যান্সেল করতে পারি, পুরোপুরি কাস্টমারের ইচ্ছা মতো। হিয়ার দ্য নমিনি ইজ এ মাইনর। এখন হচ্ছে যখন নমিনি হবে মাইনর। যদি নমিনি একজন মাইনরের কথার অর্থ হলো যার বয়স 18 বছরের নিচে। যদি নমিনি একজন মাইনর হয় তখন আমাকে কি করতে হবে, তো এখানে পলিসি হোল্ডার নিডস টু অ্যাপয়েন্ট অ্যান অ্যাপয়েন্টি। একজন অ্যাপয়েন্টিকে অ্যাপয়েন্ট করতে হবে। অ্যাপয়েন্টি হতে পারে তার গার্জেন, হতে পারে তার রিলেটিভ, হতে পারে। তো সে কি করবে, যেহেতু সে 18 বছর তার বয়স হয়নি, তো ইন বিটুইন যদি কাস্টমারের ডেথ হয়, মানে 18 বছর ছেলের বয়স হওয়ার আগেই, মানে যাকে নমিনি করেছে তার বয়স হওয়ার আগেই যদি তার ডেথ হয়, তখন সেই পুরো টাকাটা অ্যাপয়েন্টি সেই টাকাটাকে ম্যানেজ করবে। কারণ যেহেতু নমিনি এখনো অ্যাডাল্ট হয়নি এবং তার সেই বিচার বুদ্ধি এখনো তৈরি হয়নি, সেই কারণে অ্যাপয়েন্টি পুরো জিনিসটাকে ম্যানেজ করবে। দ্য অ্যাপয়েন্টি নিডস টু সাইন দ্য পলিসি ডকুমেন্ট টু শো হিজ অর হার কনসেন্ট টু অ্যাডিং অ্যাজ অ্যাপয়েন্টি। তো এখানে অ্যাপয়েন্টির একটা সাইন লাগবে যে সে অ্যাপয়েন্টি হতে চাইছে কিনা। তো অ্যাপয়েন্টি লুজ দেয়ার স্ট্যাটাস হোয়েন দ্য নমিনি রিচেস মেজরিটি। এখন যদি নমিনি 18 বছর ক্রস করে যায়, তখন সে, যেহেতু সে 18 বছর ক্রস করেছে, সে এখন অ্যাডাল্ট হয়ে গেছে, তো তখন আর আমাদের মানে নমিনির অ্যাপয়েন্টির প্রয়োজন পড়বে না। তো অ্যাপয়েন্টির রোলটা যতক্ষণ না নমিনি 18 বছর হচ্ছে ততদিনই থাকছে। যে 18 বছর হচ্ছে অটোমেটিক অ্যাপয়েন্টির রোল শেষ। তো লাইফ অ্যাসিওর্ড ক্যান চেঞ্জ দ্য অ্যাপয়েন্টি অ্যাট এনি টাইম। আমি এটা যেটা আমি বললাম, নমিনিও যেমন চেঞ্জ করা যায় যে কোনো সময়, তো লাইফ অ্যাসিওর্ড মানে কাস্টমার নিজেও যে কোনো সময় তার অ্যাপয়েন্টিকে চেঞ্জ করতে পারে। তো তার জন্য কিছু ডকুমেন্টেশন বা ফর্মালিটিস আছে, সেগুলো করলে সে সেগুলো চেঞ্জ করতে পারবে। তো এই হচ্ছে আমার গেল নমিনির ব্যাপারটা। আচ্ছা, আমি আরো ডিটেলস দেখে নিই একটুখানি। এরপরে আমি দেখব অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট কি, অ্যাসাইনমেন্টের বাংলা যেটা আমি বললাম সত্য নিয়োগ। তো এটা মানে হচ্ছে, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আমার, এটা যে অ্যাসাইনমেন্ট কথাটা যে শুধু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এটা ইন জেনারেল যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে। সাপোজ আমার কাছে মানে একটা বাড়ি আছে, তো সেই বাড়িটা চাইছি কি আমি অন্যের নামে, সেটা আমার যে বাড়ির যে অধিকার সত্ত্বটা আছে, সেই সত্ত্বটাকে আমি অন্য কাউকে দিতে পারি, মানে আমি বাড়িটা লিখিতভাবে অন্য কারোর নামে করে দিতে পারি। তো সেটাও একটা অ্যাসাইনমেন্টের মধ্যে পড়ে। তো আমরা ইন্স্যুরেন্স ছাড়া, যেহেতু আমি ইন্স্যুরেন্সের দিকেই দেখছি, তো আমি ইন্স্যুরেন্সের অ্যাঙ্গেলে এটাকে দেখবো অ্যাসাইনমেন্টটা। তো দেখে নিই এটা ইন্স্যুরেন্স অ্যাক্টের কোন ধারা এটা মেনশন করা আছে। যেমন আমি বললাম যে এটা সেকশন 38 এ অ্যাসাইনমেন্টটা মেনশন করা আছে, মানে ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এর সেকশন 38 এ এটা মেনশন করা আছে। তো অ্যাসাইনমেন্ট জিনিসটা কি একবার দেখে নিই। অ্যাসাইনমেন্ট অফ লাইফ insurance policy implies the act of transferring the rights, title and the interest in the policy as a property, এটা প্রপার্টির মতোই, ঠিক আছে, from one person to another। তার মানে হচ্ছে এখানে
আমার যে পলিসির প্রতি আমার যে অধিকার, আমার যে রাইট, আমার যে তার ইন্টারেস্ট পলিসিটার প্রতি, সেইটা আমি আমার কাছ থেকে অন্য একজনের কাছে সেটা ট্রান্সফার করে দিচ্ছি কিছু একটা বিনিময়ে। অবশ্যই কিছুর বিনিময়ে করব, সেই বিনিময়গুলো আমি দেখব পরবর্তী মানে ব্যাপারে। তো এখানে হচ্ছে the person who transfer the rights is called assigner। যে এটা করছে সে অ্যাসাইনার, তার মানে এখানে হচ্ছে আমাদের কাস্টমার যেহেতু তার পলিসির বন্ডটা অন্য কারো নামে করে দিচ্ছে, তো সেটা তাকে বলা হয় অ্যাসাইনার। and the person to whom the property is transferred, যাকে আমি ট্রান্সফার করছি, is called assignee। তো মানে যার নামে আমি আমার পলিসিটাকে ট্রান্সফার করছি তাকে বলা হয় অ্যাসাইনি। তো এখানে আমি দেখে নিই, তো এই হচ্ছে ইনি হচ্ছে কাস্টমার, তো তো ইনি হলেন অ্যাসাইনার, তো ইনি ট্রান্সফার করছেন অন্য একজনকে, ইনি হলেন অ্যাসাইনি হুম দ্য রাইট ইজ ট্রান্সফার্ড। তো এখানে পলিসিটা ট্রান্সফার হচ্ছে। তো এখানে আমি চাইলেই যে আমি আমার পলিসিটাকে কারো নামে ট্রান্সফার করতে পারবো তা নয়, যেহেতু এটা কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি, তো তাকে আমাকে অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানিটাকে জানাতে হবে। তো সেই ব্যাপারটাও আমি দেখি, তো সেখানে ইন্স্যুরেন্স কোম্পানিরও একটা মতামত আছে যে আমি সেটা চাইলেই সে যদি রাজি হয় তবে আমি এটা অ্যাসাইনমেন্ট করতে পারবো। তো অন অ্যাসাইনমেন্ট নমিনেশন ইজ ক্যান্সেলড। তো অবভিয়াসলি যেহেতু আমি একজনের নামে আমার পুরো পলিসিটাকে অন্য একজনের নামে করে দিচ্ছি, তো আমার এই পলিসিতে যে নমিনি আছে তার ভূমিকাটা সেখানেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। except when the assignment is made to the insurance company for the policy loan। কখন এখানে একটা except দেওয়া আছে, তো এটা কিন্তু এক্সামের দিক থেকে কোশ্চেন আসতে পারে। অনেক সময় অ্যাসাইনমেন্টটা আমি আমার কাছ থেকে আমি আছে কোনো ধরুন আমি পলিসি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোন নিতে চাইছি, তো তখন কি করি, তখন আমার পলিসিটাকে আমি ইন্স্যুরেন্স কোম্পানিকেই দিয়ে দিই, মানে যার পলিসি তাকেই আমি দিয়ে দিলাম, ইন্স্যুরেন্স কোম্পানিকেই দিয়ে দিলাম, এবং তার বিনিময়ে আমি সেখান থেকে লোন নিচ্ছি। তো তখন এখানে নমিনির ব্যাপারটা থেকে যায়, কারণ ইনকেস যদি কোনো ডেথ হয়ে যায়, কোনো ক্লেম আসে, তখন ইন্স্যুরেন্স কোম্পানি করবে কি, তার যে লোনের যে ডিউ অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা সে নিয়ে নেবে, এবং বাকি যা অ্যাকাউন্টে মানে পলিসিতে যা আছে সেটা নমিনি সেটা পেয়ে যাবে। তো যদি আমি অ্যাসাইনমেন্টটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকেই দিই, মানে আমার যেখান থেকে পলিসিটা নেওয়া আছে সেখানেই যদি দিই, তাহলে আমার অ্যাসাইনমেন্টের ব্যাপারটা নমিনেশনের কনসেপ্টটা থেকেই যাবে। তো এবার আমি দেখি যে অ্যাসাইনমেন্টটা আমি এটা তো বললাম কোন সেকশনে আছে। তো এবার আমি বলতে চাইছি যে অ্যাসাইনমেন্টটা আমি কেন করতে হয়। অ্যাসাইনমেন্টটা ধরুন আমরা কি হয়, সবসময় যে আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই লোন নিতে পারবো তা নয়, মানে অনেক সময় আমরা পলিসি এই বন্ড দেখিয়ে ব্যাংক থেকে লোন নিতে পারি, ঠিক আছে, বা কোনো জায়গা থেকে কোনো ফাইন্যান্সিয়াল আমি ফেসিলিটি নিতে পারি। তো তখন তার জন্য আমি তাকে এই আমার পলিসি বন্ডটা দেখাতে পারি অ্যাজ এ সিকিউরিটি, যে আমি যতদিন না লোনটা শোধ করছি আমি আমার এই পলিসি বন্ডটা আপনি আপনার কাছে রেখে দিন, যখন আমি লোন শোধ করব তখন আমাকে ফেরত দেবেন, ঠিক আছে। বা অনেক সময় দেখা যায় কিছু সার্টেন কেসে যে পুরো পলিসিটাকে লাইফ টাইমের জন্য দিয়ে দেওয়া হয়, যেটাকে বলা হয় অ্যাবসলিউট অ্যাসাইনমেন্ট, সেটা আমরা দেখব। তখন কি হয়, সেটা আমি আর ফেরত পাই না, সেটা লাইফ টাইম তাকে দিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের কনসেপ্ট। এটা বলা হচ্ছে অল রাইট টাইটেলস অ্যান্ড ইন্টারেস্ট in respect of the property assigned and becomes the owner of the policy। তো এখানে যাকে আমি পলিসিটা অ্যাসাইন করে দিচ্ছি সে ওই পলিসিটার মালিক হয়ে যায়। তো এবার আমি দেখব অ্যাবসলিউট অ্যাসাইনমেন্ট আর কন্ডিশনাল অ্যাসাইনমেন্টটা কি। কন্ডিশনাল মানে কি, নামটা দেখে আমি বুঝতে পারছি শর্ত সাপেক্ষ, এটা আছে কিছু একটা শর্ত এখানে আরোপিত আছে, শর্ত সাপেক্ষ সত্য নিয়োগ, এটা হচ্ছে নিঃশর্ত সত্য নিয়োগ, মানে এখানে কোনো রকম শর্ত থাকবে না, অ্যাবসলিউট। তো কন্ডিশনাল কি হয়, যে আমি একটা বললাম যে একটা সার্টেন কন্ডিশনের জন্য, কন্ডিশন যতক্ষণ না সেই কন্ডিশনটা পূরণ হচ্ছে ততক্ষণ আমি আমার পলিসিটাকে আমি একজনকে অ্যাসাইন করে দিয়েছি। যেমন আমি যে উদাহরণটা দিলাম ব্যাংকের লোনের ক্ষেত্রে, যদি আমি ব্যাংকে লোন নেওয়ার জন্য যদি আমার পলিসি বন্ডটা জমা করি, তো যতক্ষণ না আমি লোনটা শোধ করছি ততক্ষণ এই পলিসি বন্ডের বা এই পলিসিতে যা বেনিফিট আছে তার মালিক তখন ব্যাংক হয়ে যাবে। আমি যদি ব্যাংকে এটা অ্যাসাইন করে দিই তো ব্যাংকে হয়ে যাবে। যখন আমি
এই পলিসির লোন মানে এই যে লোনটা আমি ব্যাংক থেকে নিয়েছি সেটা শোধ করে দেবো, তখন অটোমেটিক ব্যাংক এটা আমাকে পলিসিটাকে ফেরত দিয়ে দেবে, পলিসি বন্ডটাকে ফেরত দিয়ে দেবে, এবং তখন আমি আবার পুনরায় এই ইন্স্যুরেন্স পলিসিটার মালিক হয়ে যাব। তো এটাই হচ্ছে কন্ডিশনাল অ্যাসাইনমেন্টের ব্যাপার। তো কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট প্রোভাইডস দ্যাট পলিসি শ্যাল রিভার্ট ব্যাক টু দ্য লাইফ অ্যাসিওর। তো রিভার্ট ব্যাক মানে ঘুরে আবার পলিসি কাস্টমারের কাছেই ফিরে আসবে অন হিজ অর হার সার্ভাইভিং দ্য ডেট অফ ম্যাচুরিটি অর অন দ্য ডেথ অফ অ্যাসাইনি। তো এখানে কি হচ্ছে, যেটা বললাম, একটা পার্টিকুলার শর্ত যখনই পূরণ হয়ে যাবে সেটা মানে ঘুরে ফিরে কাস্টমারের কাছে চলে আসবে পলিসিটা। এবার যদি এই কন্ডিশনাল অ্যাসাইনমেন্টে কি হয়, যদি যাকে আমি মানে আমার পলিসিটা অ্যাসাইন করেছি তার যদি ডেথ হয়ে যায়, তো ডেথ হয়ে গেল এটা আবার কাস্টমারের কাছে ফিরে চলে আসবে। তো এটা হলো কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট। তো ব্যাংকের ক্ষেত্রে তো ব্যাংকের তো ডেথ হয় না, অন্য সাপোজ অন্য ক্ষেত্রেও অনেক সময় হতে পারে যে কাউকে একটা কোনো একটা কাজের জন্য আমি দিয়েছি, যে এই কাজটা হয়ে যতদিন না হচ্ছে ততদিন না আমি আমার পলিসিটা রাখুন, যখন কাজটা হয়ে যাবে তখন আপনি এটা ফেরত দিয়ে দেবেন আমাকে। এবার ইন কেস যদি অ্যাসাইনি মারা যায় তখন পলিসিটা কাস্টমার যে আছে মানে পলিসি হোল্ডার, সে আবার পুনরায় এই পলিসি ডকুমেন্টসটা ফেরত পেয়ে যায়, মানে পলিসির বন্ডটা ফেরত পেয়ে যায় এবং পলিসি এর মালিক সে আবার নিজে হয়ে যায় তখন। তো এটা হলো আমার কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট। এবার হচ্ছে অ্যাবসলিউট অ্যাসাইনমেন্ট। Absolute assignment provides that all rights, title, interest which the assigner has in the policy are transferred to the assignee without revision to the former or his estate in any event। তার মানে এখানে বলতে চাইছে যে এখানে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হয়, তো এখানে কোনোভাবেই এটা আর কাস্টমারের কাছে ফেরত আসবে না। তো এটা কোনো শর্ত এখানে আরোপিত হয় না, লাইফ টাইমের জন্য পলিসিটা মালিকানাটা চেঞ্জ হয়ে যায়। তো দ্য পলিসি দাস ভেস্ট অ্যাবসলিউটলি উইথ অ্যাসাইনি। তো অ্যাসাইনি পার্মানেন্টলি এটা পেয়ে যায়, এর মালিকানা পেয়ে যায়। ল্যাটার ক্যান ডিল উইথ দ্য পলিসি ইন হোয়াট এভার ম্যানার হি অর সি লাইকস উইদাউট দ্য কনসেন্ট অফ অ্যাসাইনার। এখানে কি হয়, যে অ্যাসাইনার মানে কাস্টমার, পলিসির যে কাস্টমার, তার এখানে কোনো অনুমতি ছাড়াই যে অ্যাসাইনি, যাকে আমি পলিসির মানে ট্রান্সফার করেছি টাইটেলটা, সে নিজের মতো করে এই জিনিসগুলোর বেনিফিটটা নিতে পারে। তো তাকে যে কোনো পরিবর্তন বা যে কোনো কিছু করতে গেলে তখন সে অ্যাসাইনারের অনুমতির প্রয়োজন পড়ে না, যেহেতু এটা অ্যাবসলিউট অ্যাসাইনমেন্ট এবং লাইফ টাইম দিয়ে দেওয়া হয়। তো অনেক সময় কি হয় যে কোনো মানে ব্যক্তি মানে তার কোনো ব্যক্তিকে, তার কোনো রিলেটিভকে এটা অ্যাবসলিউট অ্যাসাইনমেন্ট করে দেয় যে আউট অফ লাভ, মানে এখানে কনসিডারেশন জিনিসটা হচ্ছে আউট অফ লাভ, তাকে সে ভালোবাসে, সেই জন্য ভালোবাসে বা স্নেহ করে, তার জন্য সে তার পলিসিটাকে দিয়ে দিচ্ছে। দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্র্যান্ডফাদার তার পলিসিটা তার গ্র্যান্ড চাইল্ড বা মানে গ্র্যান্ড সন হতে পারে, ডটার হতে পারে, তার নামে এই পলিসিগুলো মানে অ্যাসাইনমেন্ট করে দেয়। ফলে কি হয়, পুরোটার মালিকই সে তখন গ্র্যান্ড ডটার হয়ে যায় এবং সে তখন উইদাউট এনি কনসেন্ট অফ হিজ অর হার গ্র্যান্ডফাদার ওই পলিসিটাকে সে অপারেট করতে পারে। আইদার সেটাকে সারেন্ডার করবে বা ওটা থেকে লোন নেবে, যা কিছু করুক সে গ্র্যান্ডফাদারের আর অনুমতি লাগবে না। তো এটা হচ্ছে এক ধরনের অ্যাবসলিউট অ্যাসাইনমেন্ট, মানে আমি যে উদাহরণটা দিলাম। তো এখানে কি কারণে এই পলিসিটা ট্রান্সফার হচ্ছে মানে অ্যাসাইন হচ্ছে, আউট অফ লাভ মানে স্নেহর জন্য, কনসিডারেশন অ্যামাউন্ট হচ্ছে এখানে ভালোবাসা স্নেহ। তো ভালোবাসা স্নেহর জন্য সে মানে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডসনকে এই পলিসিটা ট্রান্সফার করছে বা অ্যাসাইন করছে। তো এটা হলো আমার অ্যাবসলিউট অ্যাসাইনমেন্ট। তো in case of conditional assignment the title to the policy would revert back to the life assured in the event of death of the assignee। যেটা আমি বললাম, যদি কন্ডিশনাল হয় তো সেখানে যদি অ্যাসাইনির ডেথ হয়ে যায় তো তাহলে পলিসির আবার টাইটেলটা আবার কাস্টমারের কাছে ফেরত আসে, কিন্তু অ্যাবসলিউটের ক্ষেত্রে এটা কিন্তু হবে না। সেটা আমি কি হয় সেটা আমি মানে একটা ডিফারেন্স যখন করব তখন দেখব। তো এখানে আরো কিছু ডিটেলস আছে, সেগুলো একবার দেখে নিই। Conditions are valid assignment. Let us now look at the conditions that are necessary
ফর দ্য ভ্যালিড অ্যাসাইনমেন্ট। তো আমরা দেখবো এখন কি কি কন্ডিশন হতে পারে যে অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে, কন্ডিশন গুলো দেখবো। ফার্স্ট, অল পারসন এক্সিস্টিং ইন ইট must must have absolute right and title or assignable interest to the policy being assigned। তো পলিসিটা অ্যাসাইনমেন্ট করতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে যাকে আমি অ্যাসাইন করব এবং যে করছি দুজনেই সেটা করার উপযুক্ত পজিশনে আছে কিনা, ঠিক আছে। তো হতে পারে তার মেন্টালি সে সুস্থ আছে কিনা, মেন্টালি সে সাউন্ড আছে কিনা, তারপর আমি কোন মানে কোন পারপাসে করছি সেটাও যেন লিগ্যাল হয়, ইলিগ্যাল পারপাসে যেন এটা না হয়। তো এই জিনিসগুলো দেখতে হবে। তো সেকেন্ডলি, ইট ইজ নেসেসারি দ্যাট দ্য অ্যাসাইনমেন্ট বি সাপোর্টেড বাই ভ্যালুয়েবল কনসিডারেশন। একটা কনসিডারেশন অ্যামাউন্ট থাকবে, যেটা আমি বললাম যে গ্র্যান্ড ফাদার তার গ্র্যান্ড চাইল্ডের জন্য এটা দিচ্ছে। কি কারণে দিচ্ছে? এখানে কনসিডারেশন অ্যামাউন্ট মানে কিছু বিনিময়ে সে সেটা করবে, উইদাউট মানে এখানে বিনিময়টা কি, সে তার ভালোবাসার জন্য বা তার স্নেহর জন্য এটা করছে। ব্যাংক থেকে আমি লোন নিচ্ছি কি কারণে, কিসের বিনিময়ে আমি অ্যাসাইনমেন্ট করছি ব্যাংকে, কারণ আমি কিছু টাকা লোন নিচ্ছি, কিছু টাকা ব্যাংক থেকে নিচ্ছি, তো সেইটাই আমার এখানে কনসিডারেশন। তো এই জিনিসটা যেন কিছুটা একটা কনসিডারেশন থাকে, হুইচ মে ইনক্লুড লাভ অ্যান্ড অ্যাফেকশন, যেটা আমি বললাম এখানে লাভও হতে পারে, অ্যাফেকশনও থাকতে পারে। Thirdly, it is imperative that the assignment is not opposed to any law enforce। এটা অবশ্যই আমি যেটা বললাম যে ল কে যেন কোনোভাবেই ভায়োলেট না করে। আমি অ্যাসাইনমেন্ট করলাম কোনো ইলিগাল পারপাসে, তো সেটা যেন না হয়, তাহলে এটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। অ্যাসাইনি ক্যান ডু অ্যানাদার অ্যাসাইনমেন্ট। এখানে একটা কি, আমি যদি কাউকে অ্যাসাইন করে দিয়েছি, সে যে অ্যাসাইনি হয়ে গেল, যাকে অ্যাসাইন করি সে অ্যাসাইনি হয়, সে অ্যাসাইনি কি হয় আবার অন্য কাউকে সেটা দিতে পারে, আবার নতুন করে সে আবার অন্য একজনকে অ্যাসাইনমেন্ট করতে পারে। মানে এই একটা ব্যক্তি সে অ্যাসাইন করেছে বি কে, আবার বি করলো কি, যেহেতু সে বি সেই মুহূর্তের জন্য সে মালিক, সে আবার সি কে অ্যাসাইন করলো, তো এটা হতে পারে। তো এইভাবে অ্যাসাইনি আবার অ্যাসাইনার হতে পারে, তো এইভাবে জিনিসটা চলতে পারে। বাট ক্যান নট ডু নমিনেশন বিকজ অ্যাসাইনি ইজ নট দ্য লাইফ অ্যাসিওর্ড। তো এখানে বি কে অ্যাসাইন করা হয়েছে, বি কিন্তু ওই পলিসিটা নমিনিটাকে চেঞ্জ করে নিতে পারবে না, কারণ পলিসিতে যা নমিনি আছে সেই নমিনিটাই থাকবে, কারণ বি কাস্টমার বা লাইফ অ্যাসিওর্ড নয়। তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার। তো এখান থেকে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। অ্যাসাইনমেন্ট হ্যাজ টু বি রাইটিং এন্ড মাস্ট বি সাইন এন্ড অ্যাটেস্টেড অ্যাট লিস্ট ওয়ান উইটনেস। এখানে উইটনেস একটা খুব দরকার, মানে উইটনেস ছাড়া অ্যাসাইনমেন্ট হয় না। তো এই হলো অ্যাসাইনমেন্টের সমস্ত কন্ডিশন, তো যেগুলো আমরা দেখলাম এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে এগুলো আমাদের দেখতে হবে। নেক্সট আমরা দেখি, next, it is also necessary that the policy holder must give notice of the assignment to the insurer। যেটা আমি বলেছিলাম যে ইন্স্যুরারকে অবশ্যই জানাতে হবে, উইদাউট মানে ইনফর্মিং দ্য ইন্স্যুরার ইট ক্যান নট বি পসিবল। ইন্স্যুরারকে না জানিয়ে এটা সম্ভব নয়, কারণ ইন্স্যুরারের একটা এখানে সাইন বা ডকুমেন্টেশনে কিছু ব্যাপার থাকে। আনলেস সাচ নোটিস ইন রাইটিং is received by the insurer। ইন্স্যুরার আমি যেটা বললাম ও একটা নোটিশ বা রাইটিং দেয়, the assignee would not have any right of the title to the policy। তো যতক্ষণ না ইন্স্যুরার সেই অনুমতি দিচ্ছে ততক্ষণ না এই অ্যাসাইনমেন্ট করা সম্ভব নয়। তো as per the recent amendment in Insurance Act, a life insurance policy can be assigned wholly or partially। যেটা মানে এটা একটা দিক থেকে দেখতে হবে যে পার্সিয়ালি আমি করতে পারি, যে পলিসির কিছু পোর্শন অ্যামাউন্টটা এত টাকা অ্যামাউন্ট পর্যন্ত আমি অ্যাসাইনমেন্ট করলাম, বাকিটা করলাম না, সেটা করতে পারি। ইন কেস অফ পার্সিয়াল অ্যাসাইনমেন্ট, পলিসি হোল্ডার ক্যান নট ফার্দার অ্যাসাইন দ্য রেসিডিউয়াল অ্যামাউন্ট আন্ডার দ্য পলিসি। তো যেটা পলিসি পার্সিয়াল করেছে, বাকি যেটা পড়েছে সেটাকে অন্য কাউকে অ্যাসাইন করতে পারবে না। তো যেটা আমি প্রথমে যেটা অ্যাসাইন পার্সিয়ালি করলাম, তো সেটাই ফুল অ্যান্ড ফাইনাল, বাকি যেটা পড়ে গেল তার উপর অ্যাসাইনমেন্ট আর হবে না। অ্যান ইন্স্যুরার মে অ্যাকসেপ্ট অর রিফিউজ অ্যাসাইনমেন্ট অ্যান্ড কমিউনিকেট দ্য রিজন ফর রিফিউজাল উইদিন 30 days। তো আমি যে অ্যাপ্লাই করলাম তার মানে এই না যে ইন্স্যুরেন্স কোম্পানি এই অ্যাসাইনমেন্টের জন্য অনুমতি দেবে, এটা নাও হতে পারে, এটা
ইন্স্যুরেন্স কোম্পানি রিজেক্টও করতে পারে। যদি রিজেক্ট করে তাহলে উইদিন 30 ডেজ আমাকে এটা জানাতে হবে পলিসি হোল্ডারকে যে আমি এটা রিজেক্ট করলাম উইথ রিজন দিয়ে সেটাকে জানাতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে। এবার যদি কাস্টমারের সেই রিজনটা মনোপ্রুত না হয়, যদি কাস্টমার মনে হয় হি ইজ অ্যাগ্রিভেটেড, তাহলে যদি সে মনে হয় যে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে প্রতারিত করছে, তো তখন সে লিগ্যাল অ্যাকশন ইন্স্যুরেন্স কোম্পানির উপর নিতে পারে। অ্যাপিল টু অথরিটির কাছে অ্যাপিল করতে পারে, যেগুলো বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের যে অ্যাপিল করার জায়গাগুলো ছিল সেখানে সে অ্যাপিল করতে পারে। এবার নমিনেশন ভার্সেস অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট আর নমিনেশনের মধ্যে পার্থক্য কি, বেসিক ডিফারেন্স। তো এখানে অনেক রকম ডিফারেন্স হয়, আমি মেন তিনটে ডিফারেন্স আমি এখানে মেনশন করেছি। তো এই তিনটে জানলেই হবে, বেশি ডিটেলসে জানার দরকার নেই। তো মেইন যেটা জিনিস এখানে আমি বললাম যে নমিনি করতে গেলে কোনো উইটনেস লাগে না, উইটনেস ইজ নট রিকোয়ার্ড ইন কেস অফ নমিনি। কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে উইটনেস, অ্যাটলিস্ট ওয়ান উইটনেস ইজ ম্যান্ডেটরি। ঠিক আছে, তো একটা উইটনেস আমার লাগবেই। ইট ক্যান বি রিভোকড, মানে হচ্ছে নমিনি আমি যে কোনো সময় ক্যান্সেল করতে পারি, অ্যাড করতে পারি, চেঞ্জ করতে পারি, যে যা মানে কাস্টমারের পুরো রাইট আছে নমিনি চেঞ্জ করার, ক্যান্সেল করার। কিন্তু একবার অ্যাসাইনমেন্ট হয়ে গেলে এটাকে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ওয়ান্স ডান ক্যান নট বি ক্যান্সেলড, বাট ইট ক্যান বি রিঅ্যাসাইন হয়। যেমন আমি বললাম এ বি কে করেছে অ্যাসাইন, বি আবার সি কে অ্যাসাইন করছে, এটা হতে পারে, কিন্তু ক্যান্সেল করা যাবে না। হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ নমিনিজ অর অ্যাসাইনিজ ডেথ। এবার এখানে একটা ব্যাপার আছে, ধরুন নমিনেশনের ক্ষেত্রে যদি নমিনি ডেথ হয়ে যায়, মানে পলিসি হোল্ডার উনি বেঁচে আছেন কিন্তু নমিনি ডেথ হয়ে গেছে, তো তখন কি হবে, যেহেতু নমিনি ডেথ হয়ে গেছে তখন করবে কি, তাহলে যেহেতু পলিসি, তখন কি হবে, পলিসির সমস্ত ব্যাপারটা আবার পলিসি হোল্ডারের হাতেই চলে আসবে। পলিসি হোল্ডার যদি চায় আবার নতুন করে সেই নমিনিটাকে চেঞ্জ করতে পারে, অথবা উইদাউট নমিনিও পলিসি থাকতে পারে, এবং পলিসি হোল্ডারের যদি ডেথ হয়ে যায় তখন তার লিগ্যাল যারা মানে উত্তরাধিকারী আছে তারা সেগুলো পাবে। তো এটা হচ্ছে নমিনির ক্ষেত্রে। ইন কেস অফ অ্যাসাইনমেন্ট কি হবে, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কি হবে, ধরে নিলাম আমি এই অ্যাসাইনমেন্টটা কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট, শর্ত সাপেক্ষ যে অ্যাসাইনমেন্টটা হয়, যেখানে একটা সার্টেন শর্তের পর নমিনি মানে অ্যাসাইনমেন্টটা আবার মানে পলিসির যে অধিকারটা, টাইটেলটা, সেটা আবার পলিসি হোল্ডারের কাছে ফেরত আসে। সেই কেসে কি হয়, যদি অ্যাসাইনির ডেথ হয়, মানে যাকে আমি অ্যাসাইন করেছি তার যদি ডেথ হয়ে যায়, আমি আগেই বলেছি অ্যাসাইনির যদি ডেথ হয়ে যায়, মানে কন্ডিশনাল অ্যাসাইনমেন্টে কি হয়, টাইটেলটা আবার ফিরে চলে আসে অ্যাসাইনারের কাছে, মানে পলিসি হোল্ডারের কাছে। কিন্তু যদি ওটা অ্যাবসলিউট হয় তখন আর এটা আর ফেরত আসবে না। অ্যাবসলিউটের ক্ষেত্রে যদি অ্যাসাইনির ডেথ হয়ে যায় তাহলে তার যে লিগ্যাল হায়ার আছে, মানে তার যে লিগ্যাল উত্তরাধিকারী আছে তারা সেটা পাবে। তো এটা হচ্ছে মেন বেসিক ডিফারেন্স। তো এখানে আর একটা জিনিস আমি মেনশন করতে চাইছি, তো সাপোজ দেখা গেল এখানে কাস্টমার পলিসি হোল্ডারেরও ডেথ হয়ে গেছে এবং তার নমিনিরও ডেথ হয়ে গেছে, তখন কি হবে, তো যদি নমিনির ক্ষেত্রে হয়, নমিনির ক্ষেত্রে দেখা গেল নমিনিও মারা গেছে এবং পলিসি হোল্ডারও অলরেডি মারা গেছে, তখন কি হবে, তখন এই পলিসির যা বেনিফিট আছে তখন তার লিগ্যাল হায়ার মানে যে বংশ উত্তরাধিকারী আছে তারা সেটা পাবে। ঠিক আছে, আর যদি কন্ডিশনাল অ্যাসাইনমেন্টে কি হবে, যদি অ্যাসাইনি মারা যায় তাহলে কি হবে, তাহলে ওটা ফেরত চলে আসবে। এবার যেহেতু নমিনিও মারা গেছে, আমি কি বললাম, নমিনিও মারা গেছে, মানে অ্যাসাইনিও মারা গেছে এবং পলিসি হোল্ডারও মারা গেছে, পলিসি হোল্ডারও যদি মারা যায় তাহলে পলিসি কন্ডিশনাল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তখন এটা যেহেতু এটা রিভার্ট ব্যাক টু দ্য পলিসি হোল্ডার এবং পলিসি হোল্ডারের কাছে ফেরত আসবে, কিন্তু পলিসি হোল্ডার অলরেডি এখানে নেই, এক্সিস্ট করছে না, তো পলিসি হোল্ডারের যে লিগ্যাল উত্তরাধিকারীরা আছে তারা সেটা পাবে। কিন্তু এখানে মানে অ্যাবসলিউটের ক্ষেত্রে এটা কিন্তু মানে অ্যাবসাইনারি লিগ্যাল হায়াররা পাবে, এখানে পলিসি হোল্ডার মারা যাক ছাই বেঁচে থাক তাতে কোনো কিছু যায় আসে না। তো এই হচ্ছে আমার এখানে কনসেপ্ট। তো আমি যাই, নেক্সট যাচ্ছি, ডুপ্লিকেট পলিসি। তো ডুপ্লিকেট পলিসি কি, যখন কোনো পলিসি বন্ড আমি হারিয়ে ফেলেছি, পলিসি ডকুমেন্ট যে আমাকে দেয় মেইন যেটা, সেটা যদি হারিয়ে ফেলে থাকি তখন আমার কি হবে, তো তখন আমাকে পলিসি ডুপ্লিকেট পলিসি ইস্যু করতে হয়। তো এটা কিন্তু
ইন্স্যুরেন্স কোম্পানি করে। তো এখানে একটা জিনিস আমি বলতে চাইছি যে এখানে আমি বললেই যে সেটা ডুপ্লিকেট পলিসি ইস্যু হয়ে যাবে সঙ্গে সঙ্গে তা নয়, তার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং আমি কি কারণ মানে কিভাবে হারিয়েছি মানে এটা আমি কি আর ফেরত পাবো না কোনো রকম সম্ভাবনা নেই সেগুলোকে মেনশন করতে হবে, মানে রিটার্নলি একটা রিটার্ন আমাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি ডকুমেন্টস ইজ অনলি এভিডেন্স অফ দ্য প্রমিস। এটা আমি যেটা আগে একবার বলেছি যে যেহেতু আমি পলিসি বন্ড হারিয়ে ফেলেছি তার মানে এই নয় যে পলিসি কন্ট্রাক্টটা আমি আর পাবো না ফ্যাসিলিটি। কন্ট্রাক্ট পলিসি বন্ড কিন্তু কন্ট্রাক্ট নয়, পলিসিটা হয়েছে এটা প্রমাণ হচ্ছে পলিসির বন্ড, ঠিক আছে। বন্ড হারিয়ে ফেললে পলিসি ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে নতুন একটা পলিসি ইস্যু করে দেবে, ঠিক আছে। তো এটা গেল। এবার হচ্ছে নর্মালি দ্য অফিস উড এক্সামাইন দ্য কেস টু সি হোয়েদার দেয়ার ইজ এ রিজন টু ডাউট আর অ্যালিগড লস। প্রথমে কাস্টমার মানে ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে যে কাস্টমার যেটা বলছে যেটা সত্যি কিনা, কাস্টমার সত্যি করে সেটা হারিয়ে ফেলেছে কিনা, সেটা একটা ইনভেস্টিগেশন বা একটা এক্সামাইন করবে। তারপরে যদি সেটা স্যাটিসফ্যাকশন হয় তার, তখন কিছু প্রুফ সে কালেক্ট করবে এবং একটা নতুন তাকে পলিসি আবার বন্ড ইস্যু করবে, ঠিক আছে। এবার ইফ দ্য পেমেন্ট ইজ শর্ট ডিউ অ্যান্ড দ্য অ্যামাউন্ট টু বি পেড ইন হাই, এবার দেখা গেল যে পলিসির ম্যাচুরিটি খুব কাছে চলে এসছে এবং পলিসি ম্যাচুরিটি অ্যামাউন্টটা ভীষণই বড় রকম একটা অ্যামাউন্ট, ঠিক আছে। তখন সেই মুহূর্তে পলিসির ডকুমেন্টসটা হারিয়ে গেছে, তো তখন কি হবে, তখন তখন একটা নিয়ম আছে যে কাস্টমারকে, ঠিক আছে, কাস্টমারকে যে তার যে পলিসি ডকুমেন্টসটা হারিয়ে গেছে সেটাকে অ্যাডভার্টাইজ করতে হবে ইন নিউজ পেপার, যে অ্যাডভার্টাইজ টু বি প্লেসড ইন দ্য ন্যাশনাল পেপার উইথ ওয়াইড সার্কুলেশন অ্যান্ড রিপোর্টিং দ্য লস। তো আমার যে হারিয়েছে সেটা আমাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে মানে নিউজ পেপারের মাধ্যমে জানাতে হবে, রিপোর্টিং দ্য লস। তাহলে কি হবে, তখন একটা ডুপ্লিকেট পলিসি আবার ইস্যু করা হবে এবং ওই অ্যামাউন্টটা তখন কাস্টমারকে পেমেন্ট করা হবে। তো এই হচ্ছে ডুপ্লিকেট পলিসির ছোটখাটো জিনিস, তো এগুলো আমাদের একটু দেখে নিতে হবে। তারপরে যেটা আমি দেখবো অল্টারেশন। তো অল্টারেশন মানে হচ্ছে পরিবর্তন। তো পলিসিতে আমি কিছু পরিবর্তন, অনেক সময় পলিসি করার পর কিছু ভুল ভ্রান্তি চলে আসে পলিসি বন্ডে, তো সেই ভুল ভ্রান্তিগুলো আমাকে সংশোধন করে নিতে হবে। তো দেখে নিই এটা কিভাবে কি করা হয়। তো পলিসি হোল্ডার মে সিক টু এফেক্ট অল্টারেশন ইন দ্য পলিসি টার্মস এন্ড কন্ডিশন। তো পলিসি টার্ম যে যদি কোনো ভুল হয়ে থাকে আমার কোনো কিছুতে, তো তখন পলিসি হোল্ডারের একটা রাইট আছে সেটাকে চেঞ্জ করার, ঠিক আছে। তো কখন কি চেঞ্জ করতে পারবে, যদি পলিসি ইস্যু হওয়া 1 বছরের মধ্যে দেখা গেল কিছু চেঞ্জ করতে চাইছে, তখন সার্টেন কিছু বেসিক জিনিস ছাড়া সে কিন্তু চেঞ্জ করতে পারবে না। 1 বছরের মধ্যে কি কি চেঞ্জ করতে পারবে সেগুলো দেখে নিই। যদি তার নামে কিছু ভুল থাকে, অ্যাড্রেসে কিছু ভুল থাকে, তাহলে সে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি তার এজে কিছু ভুল থাকে তো সেগুলো তাকে চেঞ্জ করতে পারবে। তারপর যদি তার ডাবল অ্যাক্সিডেন্টাল বেনিফিট চেঞ্জ মানে করতে চায় তখন সেটা করতে পারবে। পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট যদি চেঞ্জ করতে চায় তখন সেগুলো করতে পারবে। তো এই 3টে বেসিক জিনিস সে 1 বছরের মধ্যে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। বাকি কিন্তু চেঞ্জ করতে দেবেন। নর্মালি অল্টারেশন মে নট বি পারমিটেড ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য পলিসি, মানে সেই জাস্ট পলিসি হলো আর মানে কাস্টমার চাইছে যে চেঞ্জ করবো পলিসি ডিটেলস গুলো, তো সেটা সে পারবে না। শুধুমাত্র কিছু কিছু জিনিসে ছাড় দেওয়া আছে যেগুলো কম্পালসারি, ভীষণ কম্পালসারি, সেগুলোতে সে চেঞ্জ করতে পারবে। নামটা যদি ভুল হয় তো সে চেঞ্জ করতে পারবে, অ্যাড্রেস ভুল হলে চেঞ্জ করতে পারবে। তারপর হচ্ছে যদি এজটা যদি সে মানে করতে চায়, চেঞ্জ করতে চায়, তো সেটা সে করতে পারবে। আর হচ্ছে যদি সে অ্যাক্সিডেন্টাল বেনিফিটে কোনো রকম পরিবর্তন করতে চায়, ডিসেবিলিটি বেনিফিটে যদি কোনো পরিবর্তন করতে, সেগুলো সে পারবে। তো অল্টারেশন মে বি পারমিটেড সাবসিকুয়েন্ট ইয়ার্স, 1 বছর হয়ে যাওয়ার পর বাকি সমস্ত রকম অল্টারেশন করা যাবে। ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো যেগুলো করতে দেয় সেগুলো সমস্ত সবই করা যাবে। দিস অল্টারেশন আর জেনারেলি ডু নট ইনভলভ রিস্ক ইনক্রিজ ইন রিস্ক, যেহেতু যে অল্টারেশন গুলো করবে ইন্স্যুরেন্স কোম্পানি সেগুলো যেন ইন্স্যুরেন্সের রিস্কটা যাতে রিস্ক ফ্যাক্টরটাকে যাতে ইনক্রিজ না করে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার অল্টারেশনের ক্ষেত্রে। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের শেষ। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং এই সংক্রান্ত আরো ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন, আপলোড করব আমি।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, এবং এটাকে শেয়ার করুন। এবং আপনি যদি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এই প্রফেশনে আসতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আর আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাইছি যে আমার ডেসক্রিপশন বক্সটা আপনারা একটু দেখুন, ওখানে অনেক কিছু জিনিস ডিটেলস দেওয়া আছে এবং সেগুলোকে আপনারা দেখুন। আর এই সংক্রান্ত এই মানে স্টাডি মেটেরিয়াল বা কোনো মেটেরিয়াল পেতে ওটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওই লিঙ্কগুলো আপনারা ফলো করে সেই স্টাডি মেটেরিয়ালগুলো আপনারা কালেক্ট করতে পারেন। তো থ্যাংক ইউ, আশা করি ভালো থাকবেন।